নীলেশবাবু বাগানে চুপচাপ বসেছিলেন, কপালে তার চিন্তার ভাঁজ। চিন্তার কারণ অবশ্য রয়েছে, আর সেটি তার সন্তানদের জন্য। বর্তমানে তার 3 সন্তান, সবার বড় অর্পিয়া। তার বয়স ওই 9 বছর। তার থেকে 4 বছরের ছোট আলেখ্য, আর সবার থেকে ছোট কেকা। ওর বয়স মাস 2 হয়েছে। তার স্ত্রী ছোট মেয়ের জন্ম দিয়েই চলে গিয়েছেন। স্ত্রীর অভাবে সংসারটা একেবারে অগোছালো হয়ে পড়েছে। তিনি সংসার আর ব্যবসা কোনো মতে সামলাচ্ছেন। তবে বেশি দিন এরকম চলতে থাকলে ব্যবসা যে লাঠে উঠবে এ বিষয়ে কোনো সন্দেহই নেই। কিন্তু তিনি করবেনই বা কি? ছোট্ট বাচ্চাগুলোকে দেখার জন্য যে কাউকে অন্তত চাই। তিনি আয়ার খোঁজ খবর করছেন, কিন্তু যারা আসছে তাদের কাউকে তার ঠিক পছন্দ হচ্ছে না। তার বাড়িতে লোকজন বিশেষ নেই। এতদিন স্ত্রী, তিনি এবং বাচ্চারা ছিল। তার স্ত্রী রেবেকাই সব কিছু দেখাশোনা করে রাখত। এই গোটা বাড়ি সে একাই সামলাত। একটা ঠিকে কাজের মেয়ে অবশ্য ছিল, কিন্তু সে হাসপাতালে ভর্তি হওয়ার দিন থেকে সেও যে মায়ের অসুখ বলে সেই বাড়ি চলে গেল, তারপর আর তাকে দেখা যায়নি। বহুবার ফোন করেও তাকে পাওয়া যায়নি। বাচ্চাদের ভবিষ্যৎ সংসারের কি হবে এই নিয়ে তিনি চিন্তায় ব্যাকুল। অন্তত বাচ্চাদের দেখাশোনা করার জন্য যদি একজনকে পাওয়া যেত। এই সময় কেউ তাকে ডাকল, দাদা। তিনি তাকিয়ে দেখেন পাশের বাড়ির বউটি এসেছে। নীলেশবাবু বলে উঠলেন, কিছু বলবে প্রতিমা? হ্যাঁ দাদা, আপনি তো আয়ার খোঁজ করছিলেন, আমি একজনকে নিয়ে এসেছি। তুমি তুমি আবার কাকে নিয়ে এসেছ? প্রতিমা উত্তর দিল, ঝুমা। আমার বাপের বাড়ির পাড়ারা থাকে। ওর বিয়ে হয়েছিল, স্বামী মারা গেছে, বাচ্চা কাচ্চা হয়নি, তাই ওকে বাড়িতে রাখে না। এদিকে বাপের বাড়িতেও ভাইয়ের সংসারে খুব একটা শান্তিতে নেই। আমার কাছে কাজের জন্য বলছিল, তাই আমি নিয়ে এলাম। কই এসো গো বলেই ঝুমাকে ডাকল। এবার একটু দূর থেকে একটা ঘোমটা দেওয়া মহিলা এলেন। নীলেশবাবু একটু বিব্রত বোধ করেন। হ্যাঁ, তিনি আয়ার খোঁজ করছেন বটে, কিন্তু তাই বলে গ্রামের মহিলা। তার মধ্যে এনার আবার সন্তান নেই। উনি বাচ্চা সামলাতে পারবেন তো? তিনি আশা করেছিলেন আয়া সেন্টার থেকে কেউ আসবে। তাও একটু ইতস্তত করে তিনি বউটিকে জিজ্ঞেস করেন, আপনি জানেন তোমায় কি কাজ করতে হবে? মেয়েটি ঘাড় নাড়ায়। আপনার কোনো অভিজ্ঞতা আছে এসব কাজের? মহিলা মাথা নাড়িয়ে যে তার এসব কোনো অভিজ্ঞতা নেই। অভিজ্ঞতা না থাকলে কি হবে, ও সব কাজ করতে পারে। গ্রামের বাড়িতে ভাইয়ের ছেলে মেয়ের দেখাশোনা তো ওই করতো। পাশ থেকে প্রতিমা উত্তর দিয়ে দিল। নীলেশবাবুকে চুপ করে থাকতে দেখে প্রতিমা একটু গলা নামিয়ে বললেন, বড় দুঃখী মেয়ে দাদা। আমার কথা শুনে অনেক আশা নিয়ে কলকাতাতে এসেছে। গরিব ঘরের মেয়ে, বোঝেনি তো। আপনি কাজটা দিলে ওর একটা হিল্লে হয়ে যায়। না বলতে পারলেন না তিনি। একজন লোকের তার সত্যিই দরকার, আর ওদিকে ঝুমার অসহায় অবস্থার কথা বিবেচনা করে উনি তাকে রেখে দিলেন। তার পিছু পিছু ঝুমা এলো বাড়ির ভিতরে। বাড়িতে এমনি কাজ করার জন্য পঞ্চুদা আছে। নীলেশবাবু তাকে সংক্ষেপে ঝুমার পরিচয় দিলেন। বাচ্চারা দুপুরবেলা ঘুমিয়েছিল। নীলেশবাবু তাকে তার কাজ বুঝিয়ে দিলেন। এবার তার অন্য চিন্তা, বাচ্চারা তাকে গ্রহণ করতে পারবে তো? একটু পরেই কান্নার শব্দ শুনে উৎকণ্ঠ হয়ে রইলেন তিনি। বাচ্চাদের ঘরে গিয়ে দেখেন ঝুমা কেকাকে কোলে নিয়ে কান্না থামাবার চেষ্টা করছে। অবাক হয়ে তিনি দেখলেন মা না হয়েও একজন মহিলা কি সুন্দরভাবে তার শিশুর কান্না থামাবার চেষ্টা করছেন। ঠিক এমনভাবে ওদের মা ওদের সামলাতো। কিছুটা যেন নিশ্চিন্ত হলেন নীলেশবাবু। তবে অচেনা মানুষের ওপরে সঙ্গে সঙ্গেই পুরোপুরি বিশ্বাস করা যায় না।
তাই তিনি আজ বেরোবার আগে পঞ্চুদাকে বলে গেলেন মহিলাটির ওপর নজর রাখতে। উনি বেরিয়ে যাবার পর ঘুম ভাঙল বাকি দুজনের। আলেখ্য এবং অর্পিয়া ঘুম ভেঙে উঠে একজন নতুন মানুষকে দেখে অবাক হয়ে গেল। ঝুমা ওদের জন্য সুজির হালুয়া বানিয়ে আনলেন। স্বাভাবিকভাবেই ওরা ওনাকে চিনতে না পেরে দূরে সরে গেল। ঝুমা বলে উঠল, কি গো, আমি তো তোমাদের সাথে বন্ধুত্ব করতে এলাম, তোমরা দূরে সরে যাচ্ছ কেন? আমায় বুঝি তোমাদের বন্ধু হিসেবে পছন্দ হয়নি? ভাই বোন একে অপরের মুখের দিকে তাকায়। তারপর একটু সাহস নিয়ে আলেখ্য বলল, তুমি তো আমাদের থেকে অনেক বড়, তুমি আমাদের বন্ধু হবে কেমন করে? কথাটা তুমি খুব একটা ভুল বলনি, তবে আমার একটা কথা বলো তো, বয়সে বড় হলে কি বন্ধুত্ব করা যায় না? অর্পিয়া বলে উঠল, হ্যাঁ, বন্ধুত্ব করা যায় তো, মা তো আমাদের বেস্ট ফ্রেন্ড ছিল। কিন্তু বলতে না বলতেই দু চোখ জলে ভরে আসে তার। ঝুমার বুকের ভেতরটাও চিনচিন করে ওঠে মা হারা বাচ্চাগুলোর জন্য। কাছে এসে চোখ মুছিয়ে দিয়ে বুকে টেনে নেন। কাঁদে না মা, আমি আছি তো। কিন্তু আলেখ্য সঙ্গে সঙ্গেই তাকে সরিয়ে দেয়। তীব্র প্রতিবাদ করে বলে ওঠে, না, মা ছাড়া আমাদের বেস্ট ফ্রেন্ড আর অন্য কেউ হতে পারবে না, কেউ না। অতটুকু শিশু মায়ের মূল্য না বুঝলেও মায়ের অভাবটা হয়তো খুব ভালোভাবেই অনুভব করে, তাই তারও দু চোখ জলে ভরে এসেছে। একটা অব্যক্ত যন্ত্রণায় ছোট্ট মুখটা কুঁচকে গেছে। ঝুমা ঈশ্বরের কাছে অভিযোগ জানান, হে ঈশ্বর, কেন তুমি এত নিষ্ঠুর? কোন অপরাধে এই ছোট্ট শিশুগুলোকে এত বড় আঘাত দিলে? তিনি ওর চোখের জল মুছে বললেন, তুমি একদম ঠিক বলেছ বাবা, মায়ের চেয়ে প্রিয় বন্ধু কেউ হতে পারে না। কিন্তু তোমাদের মা তো এখন তোমাদের কাছে নেই, তাই ভগবান তোমাদের কাছে আমাকে পাঠিয়েছেন। আমি তোমাদের শুধু বন্ধু হব, প্রিয় বন্ধু নই। আলেখ্য বলে ওঠে, সত্যি? গড তোমাকে পাঠিয়েছে আমাদের বন্ধু হবার জন্য? উনি ওকে আদর করে বললেন, হ্যাঁ বাবা, আসলে ভগবানকে দেখেছে তোমাদের কতটা কষ্ট হচ্ছে, তাই তোমাদের হেল্প করার জন্য উনি আমায় পাঠিয়েছেন। তোমরা আমাকে বন্ধু বলে মানবে তো? এবার হাসি ফোটে আলেখ্যর মুখে। হাসি মুখে তার গলা জড়িয়ে ধরে সে। এভাবেই ওদের সঙ্গে ভাব হয়ে গেল। রাত্রি 1টার সময় নীলেশবাবু ফিরে দেখেন বাচ্চারা ঘরে ঘুমন্ত। পঞ্চুদার কাছে খবর পেয়েছেন যে ঝুমার সঙ্গে বেশ ভাব হয়ে গিয়েছে ওদের। হাত পা ধুয়ে এসে ঝুমাকে জিজ্ঞেস করলেন, আপনার কোনো অসুবিধা হয়নি তো? ওরা আপনাকে খুব বিরক্ত করেনি তো? আসলে আমার ছেলেটা একটু দুষ্টু, তাই। উনি হেসে বললেন, আমার একটু অসুবিধা হয়নি, আর ওরা খুবই ভালো, একেবারে লক্ষ্মী ছানা। এবার উনি জিজ্ঞেস করলেন উনি খেয়েছেন কিনা। উনি জানালেন যে খেয়েছেন। এভাবেই 1টা সপ্তাহ কেটে গেল। ঝুমার উপরে এখন কিছুটা ভরসা নীলেশবাবুর। 1 সপ্তাহ পরের কথা। সকালবেলা বাচ্চাদের ঘুম থেকে উঠিয়ে ব্রেকফাস্টে বসিয়েছেন ঝুমা। ইতিমধ্যেই ওদের দেরি করে ঘুম থেকে ওঠার অভ্যাসটা পাল্টে ফেলেছেন তিনি। এটা ভালো লেগেছে ওদের বাবার, তবে বেশ সহজ হয়নি ব্যাপারটা। রীতিমতো খেলাধুলার লোক দেখিয়ে ওদের ঘুম থেকে জাগাতেন তিনি। সকালবেলা নির্মল হাওয়ার সঙ্গে খেলেন তিনি। সাথে থাকে পছন্দের জলখাবারের আবদার। ঝুমা ওদের সব আবদার রাখার চেষ্টা করেন। নীলেশবাবু অবশ্যই একদিন বলেছিলেন, আপনি কিন্তু এভাবে ওদের অভ্যাস খারাপ করে দিচ্ছেন। যখন যা ইচ্ছে সেটাই পেয়ে গেলে ওরা জেদি হয়ে উঠবে, তখন কোনো কারণে না পেলে আর মানতে চাইবে না। ঝুমা আজ সেটাই পরখ করার চেষ্টা করবে। আজ আলেখ্যর আবদার ছিল আজ থেকে চিকেন পাস্তা বানিয়ে খাওয়াতে হবে। সকালবেলা এসব খেলে তার শরীর খারাপ হতে পারে, সেই জন্য আজ ঝুমা সেটা বানাননি। তার বদলে আজ বাচ্চাদের জন্য বানিয়েছেন অল্প তেলে ভাজা স্যান্ডউইচ। আলেখ্য একটু রাগী টাইপের,
তো পছন্দের খাবার নেই দেখেই ও সেটা ছুঁড়ে ফেলে দিল। রাগ দেখাতে লাগলো ওর পছন্দের খাবার নেই বলে। ওর বাবা রেগে ওকে এক থাপ্পড় মারতে যাচ্ছিলেন, কিন্তু ঝুমার সঙ্গে সঙ্গে ওর হাতটা ধরে ফেললেন। ঝুমা বলে ওঠে, ওকে মারবেন না প্লিজ। মারবো না কি বলছেন? ওর জেদটা দেখেছেন একবার? যখন যেটা বলবে সেটা চাই, আর না হলে জিনিসপত্র ভাঙচুর করবে। এই বয়সে যদি ওর এতটা জেদ হয় তাহলে বড় হয়ে আর দেখতে হবে না। আর সারাদিন ওর খাওয়া বন্ধ, কেউ ওর সাথে কোনো কথা বলবে না। আলেখ্য কাঁদতে কাঁদতে চেয়ার ছেড়ে উঠে পড়ে। কথা বলতে হবে না আমার সাথে কাউকে, আমার কাউকে চাই না, কাউকে না। তোমরা সবাই খুব খারাপ, আমি একাই থাকবো। ও ছুটে ভেতরে চলে গেল। ওর দিদি গেল ভাইকে সামলাতে। নীলেশবাবু বলে ওঠেন, অবস্থাটা দেখেছেন একবার? এরপরেও আপনি বলছেন আমি ওকে শাসন করব না? ঝুমা বলে ওঠেন, নিশ্চয়ই শাসন করবে, কিন্তু ওকে শারীরিক নিগ্রহ করে নয়। ওর এই ব্যবহারের পিছনে কারণটা তো বুঝুন। মাত্র কয়েকটা মাস হয়েছে ও মাকে হারিয়েছে। প্রতি মুহূর্তে প্রত্যেকটা কাঁদের সময় মায়ের স্মৃতি ওর মনে পড়ছে। ভেতরে ভেতরে যন্ত্রণাটা পাচ্ছে বাচ্চাটা। আসলে মাকে তো ওর কাছে পাচ্ছে না। আমি যতই ওদের কাছে থাকি, ওদের সব কাজ করে দেওয়ার চেষ্টা করি। মায়ের মতো তো কেউ হতে পারে না বলুন। তার উপরে বাবাকেও কাছে পায় না। ওর এই জেদ বা রাগ ওর ভিতরে কষ্টের প্রকাশ। এই পরিস্থিতিতে যদি আমরাও ওর উপরে রাগ দেখাই তাহলে সেটা ওর জন্য ক্ষতিকারক হবে। শান্ত হওয়ার বদলে আরও জেদি হয়ে উঠবে। আপনি চিন্তা করবেন না, আমি ওকে ঠিক সামলে নেব। নীলেশবাবু ভেবে দেখলেন উনি কথাগুলো খুব একটা ভুল বলেননি। ব্যবসার কাজের চাপে বাচ্চাদের দিকে সময় দিতে পারেন না উনি বেরিয়ে যাবার পরে ঝুমা গেলেন আলেখ্যর ঘরে। প্রথমে তো সে কিছুতেই কথা বলবে না, ঘষিয়ে লাথি যা পারল চালিয়ে দিল ওনার ওপর। কিন্তু উনি শান্তভাবে বললেন, কি হয়েছে সোনা বাবা, তুমি রাগ করেছো কেন আমার উপর? আমি কি না বুঝে তোমায় কষ্ট দিয়ে ফেলেছি? আলেখ্য চিৎকার করে ওঠে, তুমি কেন আমার জন্য চিকেন পাস্তা বানাওনি? কেন বলো? আমি তো তোমাকে ওটাই বানাতে বলেছিলাম। আমার খুব ভুল হয়ে গেছে বাবা, কিন্তু কি বলো তো, রান্না করতে গিয়ে কাল হাতে ফোসকা পড়েছে, হাতে প্রচণ্ড যন্ত্রণা, সেজন্যই বানাতে পারিনি। তবে তুমি বললে আমি কষ্ট সহ্য করে বানিয়ে দেব। তুমি কি চাও আমি আরও কষ্ট পাই? এই হাত নিয়ে রান্না করতে গেলে তো আমার হাতে আরও ব্যথা লাগবে। দেখো হাতটা কেমন লাল হয়ে গেছে। তিনি নিজের হাতটা ওকে দেখান। সেখানে নকল লাল রং করা রয়েছে। আলেখ্য তো একবার হাতের দিকে একবার ওনার মুখের দিকে তাকায়। দিদি ভাইকে বোঝায়, ভাই দেখ আন্টির হাতটা কেমন লাল হয়ে গেছে। রান্না করতে গেলে তো গরম লাগবে, তখন আরও জ্বালা করবে। তুই কি চাস আন্টি আরও কষ্ট পাক? কষ্ট পেলে কিন্তু আন্টিও আমাদের ছেড়ে চলে যাবে মায়ের মতো। আরেক কয়েকবার ওনার হাতের দিকে তাকিয়ে তারপর ওনার গলা জড়িয়ে ধরে। আমি ভুল করে ফেলেছি আন্টি, আমাকে ক্ষমা করে দাও। আমি আর কখনো তোমাকে কষ্ট দেব না, আমি আর কখনো জেদ করব না। তুমি যা দেবে আমি তাই খাবো। তুমি আমাদের ছেড়ে চলে যেও না। বুকে জড়িয়ে ধরেন আলেখ্যকে ঝুমা। মাথায় হাত বুলিয়ে আদর করে দিতে দিতে বলেন, আমি তোমাদের ছেড়ে কোথাও যাব না বাবা। এরপর লক্ষ্মী ছেলের মতো ও খেয়ে নিল। বাড়ি ফিরে নীলেশবাবু দেখলেন এক আশ্চর্য দৃশ্য। ঝুমা বসে রয়েছেন খাটের উপরে, আলেখ্য তার হাতে মলম লাগিয়ে দিচ্ছে। কৌতূহলী হয়ে তিনি দরজার বাইরে দাঁড়িয়ে রইলেন। এরপরে আলেখ্য জোরে ডাক দিল, পঞ্চু কাকু তাড়াতাড়ি নিয়ে এসো। দেখা গেল উনি একটা বাড়িতে কিছু একটা নিয়ে ঘরে প্রবেশ করলেন। আলেখ্য সেটা হাতে করে নিয়ে তার মুখের সামনে ধরে। লক্ষ্মী মেয়ের মতো খেয়ে নাও তো দেখি, না হলে কিন্তু খুব বকবো। ঝুমা আপত্তি করেন, আমাকে খাইয়ে দিতে হবে না, আমায় দাও, আমি খেয়ে নিচ্ছি। একদম না, তোমার হাতে ব্যথা না? আমার হাতে ব্যথা নেই তেমন, তাও তুমি কোনো কাজ করবে না, চুপ করে বসে থাকো। বারবার বলা সত্ত্বেও ও কিছুতেই তাকে ছাড়ল না।
এবার নীলেশবাবু ঘরে ঢুকলেন। কি হচ্ছে এখানে? ঝুমা বেশ বিব্রত হয়ে বললেন, দেখুন দেখি কাণ্ড, আপনার ছেলে আর সারা দিন আমাকে একটাও কাজ করতে দেয়নি। এরপর অর্পিয়া নেমে এসে গলা নামিয়ে বাবাকে সব ঘটনা খুলে বললেন। উনি মৃদু হেসে বেরিয়ে গেলেন। উনি বুঝতে পারলেন যে ওর জেদ কামানোর জন্যই ইচ্ছে করে ঝুমা এটা করেছেন। এতে করে ওর জেদ কমেও যাবে, ও জেদি হওয়ার বদলে বুঝদার হয়ে উঠবে। আর আলেখ্য এটা কেন করেছে উনি ভালো করে বুঝতে পারছেন। পরের দিন অফিস যাওয়ার সময় ঝুমা ডাকলেন তাকে। বাচ্চারা তখনও ঘুম থেকে ওঠেনি। নীলেশবাবু এসে দেখেন টেবিলে অনেক খাবার সাজানো রয়েছে। নীলেশ অবাক হয়ে বলেন, এসব কি? আজ থেকে আপনি বাড়ি থেকে খেয়ে টিফিন নিয়ে তবে বেরোবেন। আর রান্নাটা আমি তেমন একটা মন্দ করি না, আপনি খেয়ে দেখতে পারেন। নীলেশবাবু বলেন, কিন্তু আপনি এসব কেন করতে গেলেন? আমি তো আপনাকে জানি, শুধু বাচ্চাদের দেখাশোনার জন্যই আপনি আমায় রেখেছেন, কিন্তু বাড়িতে আমরা সবাই ভালো মন্দ খাবো। আর যার বাড়িতে কাজ করছি তিনি অভুক্ত অবস্থায় বেরিয়ে যাবেন, এটা দেখতে আমার ভালো লাগে না। যদি আপনি খেয়ে যান তাহলে আমরা একটু নিশ্চিন্তে থাকতে পারি। এসবের কিন্তু প্রয়োজন ছিল না কোনো। আমি বাচ্চাদের ঘরে যাচ্ছি, ওদের ঘুম থেকে তুলতে হবে, আর সময় মতো খাওয়াটা স্বাস্থ্যের জন্য ভালো। আপনি ভালো থাকলে তবেই আপনার সন্তানরা ভালো থাকবে, এটা মাথায় রাখবেন। উনি চলে গেলেন। প্রচ্ছন্ন আদেশ ছিল এটার ভিতরে, তাই উনি আর না খেয়ে যেতে পারলেন না। পঞ্চুদা রান্না করে বটে, তবে মেয়েদের মতো এত ভালো রান্না করতে পারে না। বহুদিন পরে ঘরোয়া খাবার খেয়ে মনটা তার ভরে গেল। গুছিয়ে রাখা টিফিন বাক্স নিয়ে উনি বেরিয়ে গেলেন। এরপর থেকে রোজ ঝুমা ওনার জন্য খাবার বানিয়ে দিতেন, টিফিন গুছিয়ে দিতেন। ধীরে ধীরে উনি গোটা সংসারের দায়িত্ব নিয়ে নিলেন। গোটা বাড়ি গুছিয়ে রাখা, জিনিসপত্র গুছিয়ে রাখা, ঘরদোর পরিষ্কার করে রাখা, ঠিক সময় ওষুধপত্র দেওয়া, সব কাজের ভার উনি নিজের কাঁধে তুলে নিলেন। ধীরে ধীরে নীলেশবাবু ওনার উপরে অনেকখানি নির্ভরশীল হয়ে পড়লেন। কোনো দরকার হলেই ওনাকে ডেকে নেন। ঝুমাও যেন নিজের সংসার হারিয়ে আরেকটি সংসার পেয়েছে। 3টে বাচ্চাকে নিজের সন্তান ছাড়া অন্য কিছু তিনি ভাবেন না। ওদের পড়াশোনা করা, বেড়াতে নিয়ে যাওয়া, সব কাজ উনি একাই করেন। নীলেশবাবু এখন ওনার উপরে সংসার ছেড়ে দিয়ে ব্যবসার কাজে বাইরে পর্যন্ত চলে যান। একদিন রাত্রিবেলা আলেখ্যকে খাইয়ে দিচ্ছিলেন ঝুমা। এই সময় ওর পাল্টে একটা মশা বসাতেই ও বলে উঠল, মশাটা একটু মেরে দাও না, খুব চুলকাচ্ছে মা। ঝুমার গায়ে যেন বিদ্যুৎ খেলে গেল কথাটা শুনে। আর 5টা নারীর মতো তার মধ্যেও মা হওয়ার সুপ্ত বাসনা ছিল, কিন্তু ভাগ্যের পরিহাসে সেটা হয়ে ওঠেনি। নীলেশবাবু কথাটা শুনে তাকিয়েছিলেন। ওদের নিজের সন্তান তুল্য ভালোবাসেন। ওর কথাটা শুনে চোখের জল চলে এলো তার। আলেখ্য সঙ্গে সঙ্গে ব্যস্ত হয়ে ওঠে, তুমি কাঁদছো কেন? আমি তোমাকে কষ্ট দিয়েছি? তুমি কেঁদো না, সরি। তিনি ওকে বুকে জড়িয়ে ধরলেন। ও যে তাকে কতখানি আনন্দ দিয়েছে সেটা উনি বলে বোঝাতে পারবেন না। এবার পাশে বসে থাকা অর্পিয়া বলে ওঠে, আমি তোমাকে মিষ্টিমা বলে ডাকতে পারি? আমার খুব ইচ্ছে করে মা বলে ডাকতে কাউকে। 2 চোখ বেয়ে অথচ জলের জল গড়িয়ে আসে তার। ওদের বাবা বললেন, মা বলেই তাকে ডাকা যায়, যিনি মাতৃস্বরূপা হন। তোমরা ওনাকে মিষ্টিমা বলে রেখো। 2 সন্তানকে মুখে জড়িয়ে ধরলেন ঝুমা। দিন কেটে যাচ্ছিল ভালোই। কেটে গেছে কয়েকটা বছর। পাড়ার লোকজনের কাছ থেকে অবশ্য সুন্দরী ঝুমার এ বাড়িতে থাকা নিয়ে অনেক বিরূপ মন্তব্য সহ্য করতে হয়েছে নীলেশবাবুকে। তবে লোকের কথায় তিনি কোনো কালেই খুব একটা পাত্তা দেন না। তার দুঃসময়ে এরা কেউ তার পাশে এসে দাঁড়ায়নি, তাই সুসময়ে বিরূপ মন্তব্য করারও কোনো অধিকার নেই এদের। তখন বিকেলবেলা বাচ্চাদের সঙ্গে বাগানে খেলছিলেন ঝুমা। আচমকা সেখানে এসে দাঁড়ায় একজন লোক। তাকে দেখে খুব একটা ভালো মানুষ বলে মনে হয় না। বাচ্চারা তাকে দেখে ঝুমার পেছনে লুকোয় ভয়ে। ওনাকে দেখে ঝুমার মুখটাও শুকিয়ে গেছে।
বাচ্চাদের পঞ্চুদাকে নিয়ে যেতে বলে তিনি ক্যাপা ক্যাপা কণ্ঠে প্রশ্ন করেন, তুমি? উনি বিশ্রীভাবে দাঁত বের করে হেসে বললেন, তো কি ভেবেছিলি তুই আমি মরে গেছি? আমার হাত থেকে মুক্তি পেয়ে গেছিস তুই? দয়া করে চলে যাও এখান থেকে, আর এক মুহূর্ত এখানে থাকবে না, তুমি বেরিয়ে যাও। লোকটি আগের মতোই বিশ্রীভাবে হেসে বলল, কেন রে, তোর নাগর দেখে ফেললে খুব সমস্যা হয়ে যাবে না? ঝুমা দু কান হাত দিয়ে চাপা দিয়ে বললেন, হ্যাঁ দয়া করে চলে যাও, এরকম খারাপ ভাষা বলো না। লোকটি আগের মতোই বিশ্রীভাবে হেসে বলল, আরে বাস, খুব ভদ্র হয়ে গেছিস দেখছি, নতুন লাগছে নাকি তোর সব? ঝুমা আবারও অনুরোধ করেন তাকে চলে যাবার জন্য, কিন্তু লোকটি তাকে না নিয়ে সে কোথাও যাবে না। ঝুমার হাত ধরে তিনি রীতিমতো টানাটানি করতে থাকেন। ছোট কেকা লুকিয়ে চলে এসেছিল, ঝুমার হাত ধরে টানতে দেখে ও এগিয়ে এসে লোকটার হাতে কামড় বসায়। ছেড়ে দাও আমাদের মিষ্টি মাকে, ছেড়ে দাও বলছি, তুমি খুব পচা, আমি বাবাকে বলে তোমাকে পানিশমেন্ট দেওয়ার ব্যবস্থা করব। লোকটা এবার ঝুমার দিক থেকে ওর দিকে তাকায়। আরে বাস, মা, আমার কাছে অত বছর থেকেও যে একটা বাচ্চা দিতে পারলি না, আর এখানে এসে 3টে বাচ্চার মা হয়ে গেলি, তোর নাগরের ক্ষমতা আছে বলতে হবে। তবে আবার বিশ্রীভাবে হাসতে থাকে। একদম ওকে ছবে না বলে দিচ্ছি। কিন্তু জোরাজুরি করতে থাকলে এক পর্যায়ে ওই লোকটা বলে উঠল, বাবা, নাগরের বাচ্চার উপর খুব দরদ দেখছি, এত সুখ দিয়েছে তোকে। কথাগুলো শুনতে শুনতেই কান গরম হয়ে যাচ্ছিল তার, কিন্তু নিরুপায়, সব সহ্য করতে হচ্ছে। জন্ম দিলেই শুধু মা হওয়া যায় না, মাতৃত্ব থাকলে সবারই মা হওয়া যায়। কিন্তু সেটা তোমার মতো নরপশুরা বুঝবে না, চলে যাও এখান থেকে। লোকটি আবার তার হাত ধরে টানাটানি করতে থাকে যে তাকে নিয়েই যাবে। পঞ্চুদার নীলেশবাবুকে ফোন করে দিয়েছিলেন, উনি চলে এসে পুলিশের ভয় দেখিয়ে তাকে তাড়ান। বাচ্চারা ভেতরে চলে গেলে মাথা নিচু করে দাঁড়িয়ে রইলেন ঝুমা। আপনি বিধবা বলে পরিচয় দিয়েছিলেন আমাকে, কিন্তু আপনার তো স্বামী আছে, তাহলে এই মিথ্যাচার কেন? না, আপনার যদি কোনো আপত্তি থাকে তাহলে আমি জোর করব না বলতে, যদি আপনি চান তাহলেই। হাউ হাউ করে কেঁদে ফেলেন ঝুমা। কাঁদতে কাঁদতে জানলার কাছে গিয়ে তিনি সব কথা খুলে বলেন। তার স্বামী আছে বটে, তবে তাকে স্বামীর থেকে আসামি বলাই ভালো। অনেক অত্যাচার করেছে তার উপরে, যন্ত্রণা সহ্য করতে না পেরে পালিয়ে এসেছেন বাপের বাড়িতে, কিন্তু সেখানেও সে আসতো ঝামেলা পাকাতে। ভাইরা তাকে চলে যেতে বলতো, এদিকে তার চলে যাবার কোনো জায়গা নেই। যদি নিজের পরিচয় দিয়ে তিনি কোথাও যান তাহলে তার স্বামী সেখানেও ঝামেলা করতে চলে আসবে, তাই বাধ্য হয়ে পরিচয় গোপন করে এখানে এসেছিলেন। তবে তার কোনো খারাপ উদ্দেশ্য ছিল না। সবটা শুনে কিছুক্ষণ নীরব রইলেন তিনি, তারপর জানালেন তিনি এখানে থাকতে পারেন, তার কোনো ভয় নেই। উনি ভবিষ্যতে আর ঝামেলা করতে আসতে পারবেন না। এরপর অবশ্য আইনের সাহায্যেই দোষীকে শাস্তি দিয়েছিলেন নীলেশবাবু। এরপর কেটে গেছে অনেকগুলো বছর, ছেলেমেয়েরা বড় হয়ে গেছে, এখন বড় মেয়ের বিয়ে হয়ে গেছে। আলক্ষ্য এখন খুব ভালো চাকরি করে, তবে ছোট মেয়েকে নিয়ে ইদানিং একটা সমস্যা দেখা দিয়েছে। সে বর্তমানে একটি ছেলের প্রেমে পড়েছে, যে ছেলেটি মোটেও ভালো নয়। ঝুমা বহুবার তাকে বুঝিয়েছেন ওর সাথে সম্পর্ক না রাখার জন্য, কিন্তু চোখের রঙিন চশমা পরে মেয়ে মায়ের কোনো কথা শুনতে নারাজ। একদিন শাসন করতে গিয়ে মেয়ের কাছে অপমানিত হলেন ঝুমা। স্বার্থে ঘা পড়ার কারণে কেকা বলেই ফেলল, একদম আমাকে জ্ঞান দিতে আসবে না। ভালোবাসার তুমি কি বোঝো? তুমি তো চিরকাল আমার বাবার রক্ষিতা হয়ে থেকে গেলে। প্রচণ্ড আঘাত পান উনি। নিজের সর্বস্ব উজাড় করে যাদের ভালোবেসেছেন সেই সন্তানদের কাছ থেকে এত বড় আঘাত। ওর দিদি প্রতিবাদ করে, এসব কি বলছিস তুই বোন? মিষ্টিমা আমাদের কতখানি ভালোবাসে তুই জানিস না। মিষ্টিমা আমাদেরকে মাতৃস্নেহে বড় করেছে। মিষ্টিমা আমাদের কাছে। কেকা বলে ওঠে, উনি আমাদের মা, এই কথাটা তুই বলিস না প্লিজ। উনি এই বাড়িতে আয়ার চাকরি করতে এসেছিলেন,
আর তার বিনিময়ে এই বাড়িতে মোটা টাকা আর ভালো মন্দ খাওয়া দাওয়া পেয়েছেন। যতই ভালোবাসুক, একটা আয়া কখনো মা হতে পারে না। আর সহ্য করতে না পেরে ছোট বোনের গালে এক জ্বর কষিয়ে দেয় সে। আরও রেগে গিয়ে ও এবার বলে, তোরও ব্রেন ওয়াশ করে ফেলেছে এই আয়া কামরক্ষিতা। বোন, এই মানুষটা আমাদের জন্য নিজের সারা জীবন উৎসর্গ করে দিয়েছে। এভাবে অপমান করিস না তুই এই মানুষটাকে। উনি আমাদের দেখাশোনা করেছেন টাকার বিনিময়ে, আর কিচ্ছু না। আর আমার সাথে এরকম কেন করছে বুঝতে পারছি। আসলে নিজে তো সংসার করতে পারিনি, তাই আমি আমার ভালোবাসার মানুষের কাছে সংসার করব সেটা সহ্য করতে পারছে না। ওর দিদি এরপর ওকে অনেক করে বোঝাবার চেষ্টা করে যে ওর প্রেমিক ওকে মোটেই ভালোবাসে না। ও ওর সাথে সম্পর্ক রেখেছে শুধু ওর বাবার টাকার জন্য। ছেলেটি অন্তত দুশ্চরিত্রের এবং একাধিক মেয়ের সাথে তার সম্পর্ক আছে, এমন কথাও সে জানায়। কিন্তু কেকা দিদির কোনো কথা বিশ্বাস করে না। ঝুমাকে আরও কিছু কথা শুনিয়ে সে ঘর থেকে বেরিয়ে যায়। ওর দিদি বাবাকে এসব কথা জানাবে বলে ঝুমা বাধা দেন। বলেন যে ওর এখন মাথার ঠিক নেই, আর নিজের ভালোবাসার মানুষকে সহজে অবিশ্বাস করা যায় না, সেই জন্যই হয়তো ও মানতে পারছে না। উনি পরে তাকে বুঝিয়ে বলবেন, কিন্তু এর পরে থাকে বাবা, দিদি, দাদা, সবাই বুঝিয়ে বললেও সে কারো কথা মানে না। বলতে আরও অপমান করে ঝুমাকে। এরকম ওর জেদের কারণেই সে ছেলেটির সঙ্গে ওর বিয়ে ঠিক হয়। ঠিক বিয়েতে বসার সময় আলক্ষ্য এসে জানায় যে তাদের মিষ্টিমা দরজা বন্ধ করে দিয়েছে। বারবার ডাকা সত্ত্বেও ভেতর থেকে কোনো সাড়া পাওয়া যাচ্ছে না। সবাই ছুটে গেল সেদিকে। কেকার মনটাও কেমন জানি করে উঠল। এই বিয়ের ব্যাপার নিয়ে ওনার সাথেই ঝগড়াঝাটি হলেও মায়ের জায়গা তো তাকেই দিয়েছিল নিজের অবচেতন মনে। সে বিয়ে ছেড়ে উঠতে গেলে তার হবু স্বামী তাকে বাধা দেয়, বলে এই বিয়েটা করে তারপরে যেতে। কিন্তু সব বাধা পেরিয়ে সে উঠে আসে। ততক্ষণে দরজা ভেঙে উদ্ধার করেছে ঝুমার অচৈতন্য দেহ। তার হাতে ধরা রয়েছে কিছু কাগজ আর ছবি। কেকা হাতে নিয়ে সেগুলো দেখল। কোনোটাই মদ্যপানরত অবস্থায় তার হবু স্বামী, অথবা কোনোটাই নানাবিধ মেয়ের সঙ্গে তার হবু স্বামী। হাতের চিঠিটাতেও ঝুমার হাতের লেখা, স্নেহের মা কেকা, তোর সর্বনাশ চোখের সামনে দেখতে পারবো না। সেই এইটুকু থেকে তোকে বড় করেছি। তোদের নিজের সন্তান ছাড়া অন্য কিছু ভাবিনি কখনো। তুই আমায় মা বলে না মানলেও মা হয়ে তোর ক্ষতি যে আমি সহ্য করতে পারবো না, তাই চলে গেলাম। তবে যাওয়ার আগে তুলে দিয়ে গেলাম কিছু প্রমাণ তোর হাতে। তোর মিষ্টি মা জীবনে কখনো তোদের ক্ষতি চাইনি, বিশ্বাস কর। এই প্রমাণগুলো দিনের আলোর মতো সত্যি। তোর বান্ধবী চৈতালিকে দিয়ে অনেক কষ্টে এগুলো জোগাড় করেছি। তোকে বাঁচানোর একটা শেষ চেষ্টা করলাম। তুই যাকে জীবনসঙ্গী হিসেবে নির্বাচন করেছিস সে তোর যোগ্য নয় রে মা। ওর সাথে তুই কখনো সুখী হবি না। নিজের ভুলটা শুধরে ফিরে আয়। কেকা এবার নিজের ভুল বুঝতে পেরে অঝরে কাঁদতে থাকে। তবে তার মিষ্টি মা যে কখনো মিথ্যা কথা বলতে পারে না সেটা সে খুব ভালো করে জানে। প্রেমের নেশে সে অন্ধ হয়ে গিয়েছিল। বিষ খেয়ে নিয়েছেন ঝুমা। তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলো। এবার হবু বর প্রমাদ গুনল। এত টাকার সম্পত্তি হাতছাড়া বুঝি হয়? সে প্রমাণ করার চেষ্টা করতে লাগলো যে এসব প্রমাণগুলো জাল। ওই মহিলা ওর নিজের মা নন বলে ওর জীবনটা নষ্ট করে দিতে চাইছে। এবার একটা থাপ্পড় মেরে দেয় কেকা ওর গালে। একদম চুপ। আমার মিষ্টি মায়ের সম্পর্কে আর একটাও খারাপ কথা বলবে না তুমি। আর ভালো চাও তো এক্ষুনি এ বাড়ি থেকে বেরিয়ে যাও। এই বিয়ে হবে না। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে ওর বাবা ঘোষণা করলেন, না, বিয়ে হবে। সবাই অবাক হয়ে ওর দিকে তাকায়। এ তুমি কি বলছো বাবা? এই খারাপ ছেলেটার সাথে তুমি বোনের বিয়ে দেবে? পাশ থেকে আলক্ষ্য বলে ওঠেন, হ্যাঁ দেব। ও তো এটাই চেয়েছিল না? এর জন্যই নিজের মাকে অপমান করতেও ছাড়েনি। ওর মতো মেয়ে এটাই ডিজার্ভ করে। একজন মাতৃহন্তাকে আমি আমার বাড়িতে রাখবো না। এক্ষুনি বিয়ে দিয়ে ওকে এই বাড়ি থেকে বিদায় করো। ওর সাথে যা খুশি হয়ে যাক, আমার তাতে কিছু যায় আসে না। অরিপিয়া বলে ওঠে, বাবা তুমি শান্ত হও। বোন ভুল করে ফেলেছে।
ভুল? মানুষ না জেনে ভুল করে, কিন্তু তোমাদের মিষ্টিমা ওকে বারবার বুঝিয়ে গেছে, আর ও ওনাকে দিনের পর দিন আঘাত করে গেছে। যে মানুষটা ওকে ছোটবেলা থেকে মাতৃস্নেহে বড় করেছে, যার জন্য ও মায়ের অভাব বোঝেনি কখনো, তাকে আঘাত করতে ও দুবারও ভাবেনি। ওর জন্য আজকে এই মানুষটা মরতে বসেছে। আমি এই মেয়ের মুখ দর্শন করতে চাই না, নিয়ে যাও ওকে এখান থেকে। মেয়ে বারবার বাবার কাছে ক্ষমা চেয়েও ক্ষমা পায় না। দিন সাতেক পরের কথা, জমে মানুষের টানাটানি করার পর আজ ঝুমার অবস্থা একটু স্থিতিশীল। জ্ঞান ফিরতেই সবার আগে ছোট মেয়ের কথা জানতে চেয়েছেন। অর্পিয়া ধীরে ধীরে বোনকে নিয়ে আসে তার সামনে। উনি দুহাত বাড়িয়ে দিতেই কেকা তার কোলে ঝাঁপিয়ে পড়ল, সে ছোট্টবেলার মতো। মাকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে অভিযোগ জানালো, এটা তুমি কি করতে যাচ্ছিলে মিষ্টিমা? আমি ভুল করেছিলাম, কিন্তু তাই বলে তুমি আমায় এইভাবে সারা জীবনের জন্য ছেড়ে চলে যাচ্ছিলে? তুমি চলে গেলে আমি কার কাছে আসতাম কষ্ট হলে? কে আমায় রান্না করে খাইয়ে দিত? কে আদর করে দিত? মা মেয়ের মাথায় হাত বুলিয়ে আদর করে দেন। চলে যায়নি তো মা, আমি তো তোমার কাছেই আছি। আমি আমার সোনামাকে ছেড়ে কোথাও যাব না। কিন্তু তুমি যে তোমার ভুলটা বুঝতে পেরেছ, এটাই অনেক। আমাকে ক্ষমা করে দাও মিষ্টিমা, আমি অনেক বড় ভুল করে ফেলেছি, তোমাকে অপমান করেছি, কষ্ট দিয়েছি। মিষ্টিমা সস্নেহে মাথায় হাত বুলিয়ে বললেন, ধুর পাগলি, সে তো আমি কবেই ভুলে গেছি। মা কি মেয়ের উপরে কখনো রাগ করে থাকতে পারে? এরপর ওনার উদ্যোগেই বাবা মেয়ের আবার মিলন ঘটল।